বৃষ্টি পড়ছে। বিজয় ছাতা মাথায় করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বিজয় বাড়ি পৌঁছে উঠানে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে তার মাকে ডাকতে লাগলো। মা, ও মা, কোথায় তুমি? কিরে, বৃষ্টির মধ্যে এত দেরিতে বাড়ি ফিরলি কেন? আর এসেই এমন ডাকাডাকি করছিস কেন? হ্যাঁ, জানো মা, শঙ্কর কাকার দোকানে ডালপুরি বিক্রি করছে, গরম গরম আর ইয়া বড় বড়। আমার কি যে লোভ লাগছিল, কিন্তু সাথে টাকা পয়সা কিছুই ছিল না, তাই কিনতে পারিনি। গোটা টাকা দাও না মা, কিনে নিয়ে আসি। একে তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছিস, এখন আবার যাবি বলছিস? কোনো দরকার নেই, বাড়িতে থাক, পরে কখনো খাবি আবার। দাও না মা কটা টাকা। উফ, জ্বালাস না তো খোকা, তাড়াতাড়ি ভেতরে আয়, ঠান্ডা লাগবে পরে। বিজয় মন খারাপ করে ভিতরে ঢুকে গেল। রাতের বেলা তার বাবা বৃন্দাবন বাবু হাতে ডালপুরির প্যাকেট হাতে নিয়ে বাড়ি ফিরলেন। কই গো, কোথায় তোমরা? দেখো কি মজার জিনিস এনেছি। কি গো, কি এনেছো এত রাত্রে আবার? শঙ্কর দাদার দোকান থেকে ডালপুরি নিয়ে এসেছি। সবাই তো চেটে পুটে শেষ করে ফেলেছিল প্রায়, শেষে 3টে ছিল, এই 3টে নিয়ে চলে এসেছি। নাও নাও, খেয়ে নাও, দেখতেই বোঝা যাচ্ছে কত সুস্বাদু। তুমি কি গো, আর কোনো কাজ পেলে না? এই রাতের বেলা বাড়ি ফিরলে, তাও আবার ডালপুরি নিয়ে। ডালপুরি খেয়ে কি রাতের খাবারের ক্ষুধা নষ্ট করতে চাচ্ছ নাকি? হ্যাঁ, ছেলেটা তো এমনিতেই ভাত তরকারি কিচ্ছুটি খেতে চায় না, এসব খেলে তো শরীর আরো বিগড়ে যাবে। অত ভাবছো কেন তুমি? কিচ্ছু হবে না, আর তাছাড়া একটা করেই তো খাবে, ভাতের ক্ষুধা নষ্ট হবে কেন? তুমি তো সারা দিন বাহিরে বাহিরে থাকো, খোকা কি খায় না খায়, কতটুকু খায়, কি কি খেয়ে খাবারের রুচি নষ্ট করে, এসব তো আমাকে দেখতে হয়। পরে যদি অসুস্থ হয়ে যায়, সেই দায় ভারও তো আমারই, কষ্ট তো সব আমাকেই পেতে হবে। মা গো মা, সামান্য একটা ডালপুরির জন্য এমন করছো? ঠিক আছে, ফেলে দাও, খেতে হবে না কাউকে। হ্যাঁ, এখন সংসারের কথা বললে তোই মেজাজ খারাপ করবেই। আমার হয়েছে বাপু যত জ্বালা। বিজয়ের বাবা রেগে মেগে ঘরের ভিতরে ঢুকে গেলেন। এমন সময় বিজয় ঘর থেকে বেরিয়ে এসে তার মাকে বলল, মা, কি হয়েছে? বাবা এসেছে মনে হলো, এত শোরগোল কিসের? না, কিছু হয়নি, তুই যা পড়, যা পড়তে বস, রাতের খাবার হলে তারপর উঠবি। এমন সময় বিজয়ের নজরে পড়ল ডালপুরির প্যাকেট। আরে, এটা তো শঙ্কর কাকার দোকানের প্যাকেট। এটা কি বাবা নিয়ে এসেছে? এখানে ডালপুরি আছে? এত কথা বলছিস কেন? ভেতরে যেতে বলেছি, যা। ওখানে কিছু নেই, ওটা ফেলে দিব আমি, যা। বিজয় আবারও মন খারাপ করে ভিতরে চলে গেল। পরদিন বিকেলে বিজয় শঙ্করের দোকানের সামনে দিয়েই যাচ্ছিল। শঙ্কর বিজয়কে দেখে ডাকলেন, আরে বাবা বিজয়, এসো এসো, এদিকে এসো। দেখো গরম গরম ডালপুরি বানিয়েছি, না না খেয়ে নাও। না না কাকা, আমি অন্যদিন খাবো, আজ পয়সা নেই। আহা, পয়সা চিন্তা করছো কেন? এসো তো, পয়সা না হয় পরেই দেবে খন। সত্যি বলছেন কাকা? হ্যাঁ রে বাবা, সত্যি বলছি, এসে খা।
শঙ্করের কথায় বিজয় এগিয়ে গিয়ে দোকানের ভিতরে গিয়ে বসল। শঙ্কর তার দিকে দুটো ডালপুরির থালা এগিয়ে দিল। নাও বাবা, খাও। সত্যি বলছো কাকু? আরে হ্যাঁ রে বাবা, এখানে অত বলা বলির কি আছে? আমি তো জানি তুমি ডালপুরি আমার দোকানের ভাজা পোড়া খেতে কত ভালোবাসো। মাঝে তোমার যে বড় একটা অসুখ হলো, তারপর তো তোমাকে আর আসতেই দেখিনি। বৌদি আমাকে বারণ করে দিয়েছিলেন যেন তোমাকে এসবের লোভ আমি আর না দেখাই। হ্যাঁ কাকা, মা আমাকে বাইরের খাবার খেতেই দেয় না। আমার এটা খুব একটা ভালো লাগে না। কাল কত করে মাকে বললাম আমাকে টাকা দিতে, আমি চট করে এসে ডালপুরি কিনে নিয়ে যেতাম, মা কিছুতেই দিলেন না। হ্যাঁ, আমি খেয়াল করেছিলাম কাল তুমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলে, কিন্তু অন্যান্য ক্রেতাদের ভিড়ে তোমাকে ডাকতে পারিনি। রাতে অবশ্য দাদাবাবু আমার কাছ থেকে ডালপুরি কিনে নিয়ে গিয়েছিলেন, তবে আজ সকালে ওনার কাছ থেকে শুনলাম সেগুলো বৌদি তোমাকে খেতে দেয়নি। তার মানে আমি ঠিক জানতাম বাবা আমার জন্য ডালপুরি নিয়ে গিয়েছিলেন। মা শুধু শুধু আমাকে বকুনি দিলেন, বললেন বাবা ওটা খালি প্যাকেট এনেছেন, ওখানে কিছুই ছিল না। মায়ের উপর রাগ করে না বাবা, সব মায়েরাই সন্তানের ভালোই চান, আর এই জন্যই তিনি তোমাকে বারবার বাইরের খাবার খেতে নিষেধ করেছেন। তিনি চান তুমি বড় কোনো অসুখে আর না পড়ো। কিন্তু কি করব কাকু, আমার যে আপনার দোকানে ডালপুরি না খেলে মনই ভরে না। তার উপরে এই বৃষ্টির দিনে যদি গরম গরম সাথে ডালপুরি না খেতে পারি তা কেমন লাগে বলুন তো? খাবে তো নিশ্চয়ই খাবে, তবে মনে করে দেখো তো, তুমি আগে নয় ছয় বাইরের দোকান থেকে খাবার কিনে খেতে, বৌদি তোমাকে টাকা দিলেই তুমি উল্টাপাল্টা খরচ করতে। এজন্যই তোমাকে অসুস্থতা চাপটে ধরেছিল। এজন্যই বৌদি ভয় পান তোমার পেটে যদি বাইরের খাবারের কোনো দানাও যায় তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। এই জন্য আজ আমি তোমাকে ভালোবেসে ডালপুরি খাওয়াচ্ছি। এরপর তুমি আরও 2-3 মাস পরে এখানে এসে ডালপুরি খাবে। এখানে তোমার স্বাস্থ্যও ভালো থাকবে, তুমি তোমার পছন্দের খাবারও খেতে পারবে। হ্যাঁ কাকা বাবু, আমি বুঝতে পেরেছি। মা আমাকে নিয়ে বড্ড চিন্তা করেন। বৌদি তোমাকে অনেক ভালোবাসেন বাবা, তুমি তাদের একমাত্র ছেলে। তোমাকে নিয়ে তাদের কত স্বপ্ন বলো তো, এই জন্যই তিনি এত চিন্তা করেন। ঠিক আছে কাকা বাবু, আমি যে আজ ডালপুরি খেয়েছি আপনি এটা কাউকে বললেন না যেন। আমি কাউকে বলবো না বাবু, তবে তুমি যে এখানে ডালপুরি খাচ্ছ এটা তোমার মা খুব ভালো মতোই জানেন। মানে কি বললেন আপনি? তোমার বাবা আমাকে বলে গেছেন আজকে যেন তুমি স্কুল থেকে ফেরার পথে তোমাকে আমি একটা ডালপুরি খাইয়ে দিই, তিনি পরে এসে আমায় দাম দিয়ে দেবেন। আমি অবশ্য দাম নিব না বলেই দিয়েছি, তবে তোমার বাবাকে এ কথা বলতে বলেছেন তোমার মা। তিনি গতকাল তোমার মন খারাপ দেখে বেশ কষ্ট পেয়েছেন। আমার মা? আমি বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ বাবা বিজয়, সত্যি। নাও তুমি এখন বাড়ি ফিরে যাও, আর মায়ের উপর মন খারাপ করে থেকো না। বিজয় পুরো রাস্তা বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে বাড়ি চলে গেল। বাড়ি যেতেই তার মা তাকে দেখে বললেন, কি রে, এত দেরি করলি কেন? শঙ্কর দাদার দোকানে ডালপুরি কটা খেলি বলতো? মা তুমি আমাকে ক্ষমা করে দাও। কাল তোমার কথায় খুব খারাপ লেগেছিল, প্রচণ্ড রাগ হয়েছিল আমার, কিন্তু তুমি যে আমার পছন্দের কথা চিন্তা করে বাবাকে বলে শঙ্কর কাকুকে আমার ডেকে বড়ি খাওয়ানোর ব্যবস্থা করেছো, এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। ওরে, সন্তানের সুস্থের জন্যই তো বাবা মা সবসময় চিন্তা করে, একটু একটু বকা দেয়, তাই বলে অমন মন খারাপ করতে নেই বাবা। তুই তো কিছুদিন হলো সুস্থ হয়েছিস, তাই আমি চিন্তায় তোকে অমন কথা বলে ফেলেছি। আমি তোমাকে খুব ভালোবাসি মা। আমিও তোকে ভালোবাসি বাবা, তুই যে আমার কলিজার টুকরো। যা এবার হাত মুখ ধুয়ে স্নান সেরে আয়। বাইরে থেকে যেহেতু খেয়ে এসেছিস, তাহলে তো আর এখন দুপুরের খাবার খাবি না, এসে বিশ্রাম নে। না মা,
তুমি আমার জন্য যা খাবার তৈরি করে রাখো, আমি সেগুলোই খাবো। আচ্ছা ঠিক আছে, স্নান সেরে আয়। স্নান শেষে ভাত খেতে খেতে বিজয় তৃপ্তি নিয়ে বলল, কি যে জানতে পাচ্ছি, পৃথিবীর কোনো খাবারেই এই খাবারের সাথে টিকবে না। তোমার রান্না অমৃত মা। হয়েছে, এবার চুপচাপ খেয়ে নে, কিছুক্ষণ পর ওষুধ খেতে হবে। প্রবাসের মাছ ধরার নেশা বড্ড বেশি। প্রায় প্রতিদিন বিকাল হলে তার পুকুর পাড়ে বসে মাছ ধরতেই হবে। তার মা ইন্দিরা প্রতিদিন তার ছেলের এমন নেশায় বুঁদ হয়ে থাকায় বেশ বিরক্ত। প্রভাস, তুই এখনো বসে বসে এখানে মাছ ধরছিস? প্রতিটা দিন একই কাজ করতে ভালো লাগে তোর? কেন মা, আমার তো ভালো লাগে। কি সুন্দর আমি এখানে চুপচাপ বসে মাছ ধরছি আর প্রকৃতি উপভোগ করছি। তুমিও বসে দেখো না, তোমারও ভালো লাগবে। আমার বাবু এত সময় নেই যে তোর পাশে বসে বসে মাছ ধরা দেখব। এই মাছ ধরার সময়টুকু তুই অন্য কাজেও তো খরচ করতে পারিস। বয়স তো আর কম হলো না। উপার্জন তো কিছুই করিস না সংসারের জন্য। জানিস তো তোর বাবা মারা গেছে গত বছরের পরে, আমি কোনো মতে তার সঞ্চয় থেকে সংসারটা চালাচ্ছি। তুই এভাবে মাছ ধরার নেশায় পড়ে থাকলে সংসার চালাবি কি করে? হ্যাঁ মা, আমি ঠিকই সংসার চালাতে পারবো, তুমি অত চিন্তা করো না তো। এখন আমাকে আমার মতো শান্তি মতো একটু কাজ করতে দাও। তুই কোনো কাজই করিস না, শুধু অকাজ করে সময় নষ্ট করছিস। বিধাতা না করুক তোর সাথে আবার না কোনো মাছের বিয়ে দিতে হয়। তা ভালো বলেছো মা, মাছের সাথে বিয়ে করে পানিতে সংসার করব। তুমি প্রতিদিন বিকেল করে আমাদের সংসারটা দেখে যাবে। ইয়ার কি করিস না তো, ইয়ার কি করার মতো মেজাজ নেই আমার। এখন আমি বাড়ি যাচ্ছি, তুই সন্ধ্যায় কিছু নাস্তা নিয়ে বাড়িতে ঢুকবি। এই নে টাকা নে। ঠিক আছে মা। হে বিধাতা, ছেলেটাকে একটু সুবুদ্ধি দিও। এমন কিছু করো যেন তার মধ্যে সুবুদ্ধির উদয় হয়। একমাত্র তুমিই তাকে পরিবর্তন করতে পারবে। প্রায় বেশ কিছুক্ষণ বড়শিতে মাছ ধরার চেষ্টা করেও প্রভাস যখন বিফলে গেল, তখন সে বেশ কিছুটা বিরক্ত হয়েই উঠে দাঁড়ালো। কিছুটা কর্কশ কণ্ঠে বলল, দূর, সে কখন থেকে একটা মাছের আশায় বসে আছি, অথচ বড়শিতে মাছই উঠছে না। থাক, এখন আর বসে থেকেও লাভ নেই। আজকে হয়তো মাছেরা আমার সাথে অভিমান করেছে, আগামীকাল আবার আসবো। এখন যাই, কিছু গরম গরম নাস্তা করি, চিকনের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। তখন মায়ের বকুনি খেতে খেতে আমার দিন পার হয়ে যাবে। সন্ধ্যাবেলা নাস্তা নিয়ে বাড়ি ফেরার পথে পুকুরের সামনে দিয়ে আসার সময় প্রভাসের স্পষ্ট মনে হলো কেউ তার নাম ধরে ডাকছে। প্রভাস, ও প্রভাস, তুমি কি আমাকে ফেলেই চলে যাচ্ছ? কে 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 ডাকছে আমায়? আমি গো আমি। এই যে আমার জন্য প্রতিদিন এসে এখানে তুমি অপেক্ষা করো,
সেই তোমার প্রিয়তমাই ডাকছি আমি তোমাকে। আরে অদ্ভুত তো, কে আপনি? সামনে এসে কথা বলুন। আর কে আমার প্রিয়তমা? আমি তো কাউকেই চিনি না। আমার নাম স্বর্ণকুড়ি, আমি এই পানিতেই থাকি। পানিতে থাকো মানে? কে তুমি? তুমি এরকম পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকলে আমাকে দেখবে কিভাবে? ঘাট পেরিয়ে পানিতে এসে দেখো আমি এখানে আছি। প্রভাস পুকুর ঘাট দিয়ে নেমে পানিতে পা ডুবিয়ে পানির দিকে তাকাতেই দেখতে পেল সোনালি রঙের একটি মাছ চকচক করছে। মাছটা তার দিকেই তাকিয়ে আছে বড় বড় চোখে। কিন্তু প্রভাস কোনো মানুষকে দেখতে না পেয়ে বলল, কি গো, কোথায় তুমি? দেখতে পাচ্ছি না তো। এই তো, তুমি আমাকে কি সুন্দর ড্যাপ ড্যাপ করে তাকিয়ে দেখছো পানির ভেতরে। এই তো আমি তোমায় দেখতে পাচ্ছি। পানির ভিতরে তো আমি একটা সোনালি রঙের মাছ আর কিছুই দেখতে পাচ্ছি না। যেই মাছটাকে দেখছো সেটাই তো আমি। মানে? তার মানে তুমি একটা মাছ? একদম ঠিক ধরেছো। প্রতিদিন আমি এই জলের নিচ থেকে তোমায় দেখি। তোমায় আমি বড্ড ভালোবাসি গো। আমায় বিয়ে করবে? পাগল হয়েছে নাকি? আমি কিনা মানুষ হয়ে একটা মাছকে বিয়ে করব? আর আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আর না হলে নিশ্চয়ই আমার নেশা এত বেশি বেড়ে গেছে যে আমি উল্টো পাল্টা দেখছি। না গো, তুমি কোনো স্বপ্ন দেখছো না, একদম সত্যি সত্যি দেখতে পাচ্ছো আমাকে। আমার শরীরটা বেশ খারাপ করছে, আমি আর এখানে থাকতে পারছি না, আমি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তুমি এখন বাড়ি যাও। পরে আস্তে আস্তে ধীরে চিন্তা ভাবনা করে তোমার মাকে নিয়ে আমাকে এখান থেকে নিয়ে যেও। তাড়াহুড়ার কোনো কিছু নেই। আমাকে এক্ষুনি বাড়ি ফিরে মাথায় বেশি করে পানি ঢালতে হবে। মায়ের কথাই ঠিক, আমি এত বেশি আসক্ত হয়ে গেছি যে এখন স্বপ্ন দেখছি একটা মাছ আমাকে বিয়ে করতে চাইছে। এমন হলে তো আমি একদিন পাগলই হয়ে যাব। প্রভাস তাড়াতাড়ি করে বাড়ি ফিরে বারান্দায় বসে মাথায় পানি ঢালতে শুরু করলো। প্রভাসের এমন অবস্থা দেখে ইন্দিরা দেবী বেশ দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি প্রভাসের সামনে দাঁড়িয়ে বললেন, কি রে খোকা, কি হয়েছে তোর? বাহির থেকে আসার পরে এভাবে মাথায় পানি ঢালছিস কেন? মা, আমার মাথাটা কেমন যেন করছে, আমি সব উল্টোপাল্টা জিনিস দেখছি। উমা, কি হয়েছে বাবা? কি দেখেছিস তুই? মা জানো, আমি ওই পুকুর পাড় দিয়ে আসার সময় স্পষ্ট শুনতে পেয়েছি একটা মাছ পুকুরের ভেতর থেকে মেয়েলি কণ্ঠে আমার সাথে কথা বলছে। আমি কাছে যেতেই সেটা বলল সেটা নাকি আমি বিয়ে করতে চায়। বলো তো মা, আমি কি পাগল হয়ে গেছি না? হে বিধাতা, হে তুমি কি করলে? আমি তো শুধু আমার ছেলের ভালোর জন্য তাকে একটা উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম। তুমি তো দেখি তার মানসিক অবস্থাই বিগড়ে দিলে। ওকে এই অবস্থা থেকে তুমি রক্ষা করো বিধাতা, রক্ষা করো। মা, এখন আমি কি করব? ওই পুকুর পাড়ে গেলে তো ওই মাছটা প্রতিদিন আমাকে কথা শোনাবে। তুই তাহলে আর ওই পুকুর পাড়ে যাস না বাবা। আচ্ছা মা, একটা কাজ করলে কেমন হয়? ওই মাছটাকে একটা বালতিতে করে আমার বাড়ি নিয়ে আসি, এরপর তুমি ওটাকে বুঝিয়ে বলবে, তাহলে ও নিশ্চয়ই আর কথা ফেলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুই যদি এতে শান্তি পাস তাহলে আমি তাই করব। পরদিন প্রভাস একটা বালতিতে করে স্বর্ণকুড়ি মাছটিকে তার বাড়িতে নিয়ে এলো।
ইন্দিরা দেবী সেই মাছটির সাথে অনেকক্ষণ কথা বললেন, কিন্তু মাছটি নাছোড়বান্দা, সে প্রভাসকে না বিয়ে করে ছাড়বেই না। অবশেষে ইন্দিরা দেবী তার ছেলে প্রভাসকে বললেন, বাবা, যা দেখছি ও তো তোকে বিয়ে না করে ক্ষান্ত হবে না, তুই বরং বিয়েটা করেই ফেল। কিন্তু মা, তাই বলে একটা মাছের সাথে? আমি তো আর কোনো উপায় দেখছি না রে বাবা, থাকলে তো আমি তোকে এমন কথা বাপের জন্মেও বলতাম না। এবার তুই ভেবে দেখ কেমন নেশা বাদিয়েছিলিস যে একটা মাছ তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। অগত্যা আর কোনো উপায় না পেয়ে প্রভাস স্বর্ণকুরী নামের সেই মাছটিকেই বিয়ে করল। কিন্তু মাছটিকে বিয়ে করার সাথে সাথেই হঠাৎ করে মাছটি একটি রূপবতী মেয়েতে রূপান্তরিত হলো। এ কি, এ তো দেখছি জলজান্ত নারী। ওমা, তাই তো। মাগো, তুমি কে? আমার নাম স্বর্ণকুরী মা। আমি এতদিন এক ডাইনির অভিশাপে মাছ হয়েছিলাম, কিন্তু ডাইনি বলেছিল মাছের প্রতি প্রেম আছে এমন একটি মানুষকে বিয়ে করলে আমার অভিশাপ কেটে যাবে। আমি এতদিন এরকম একটা মানুষের জন্য অপেক্ষা করছিলাম। আপনার ছেলেকে দেখে আমি বুঝতে পেরেছি যে এটি সেই মানুষ যার কথা ডাইনি আমাকে বলেছিল। আমাকে ক্ষমা করবেন মা, এভাবে আপনার ছেলেকে বিয়ে করার জন্য। না না, আমার ছেলের মৎস্যপ্রীতির জন্য যে একটা মেয়ের জীবন বেঁচে গেল, এ তো আমার জন্য পরম সৌভাগ্য। এসো বৌমা, আমি তোমাকে এ বাড়ির বউ হিসেবে সাদরে গ্রহণ করলাম। এরপর থেকে স্বর্ণকুরী, প্রভাস ও ইন্দিরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। প্রভাসেরও আগের থেকেও মাছ ধরার নেশা কিছুটা কমে গেল।